হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের এই স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্য আমরা জানি। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হাসিনা আক্তার শেলি। চলুন দর্শক শেলি আপুর কাছে চলে যাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি, কারণ আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার এখন রেডি টু কুক নিয়ে ব্যস্ততাটা বেশি চলতেছে। কি কি আইটেম আছে এখানে? রেডি টু কুকের আছে মাছ, দেশি মুরগি, তারপর শীতের সিজনে থাকে হাঁস। আচ্ছা। আর এখন আছে চাঁদপুরের ইলিশ। বাহ, চমৎকার। কতদিন থেকে করছেন আমি এই বিজনেসটা আছি আমি প্রায় 4 বছর। আমার মূল বিজনেস হচ্ছে কাপড়ের, ওইটা 6 বছর। হ্যাঁ। আচ্ছা, কি কি কাপড় থাকে এখানে? কি ঐতিহ্যবাহী আমাদের সব? আমার পরনের পোশাকটা আমার নিজের করা। তাই? ওয়াও, অনেক চমৎকার। আমি কাস্টমাইজ কাজ বেশি করি। আচ্ছা, আপনার পেজের নামটা কি? শেলি কালেকশন, আমার নিজের নাম। কালেকশন হচ্ছে সবটা কি অনলাইন না অফলাইন? অনলাইন অফলাইন দুটাই বলা যায়। দেখা যায় অনেক বছর হয়ে গেছে, পুরনো কাস্টমার এরা মানে বাসার আমার একটা কর্নার নিয়ে ওইটা অনেকে আসে বাসায়। আপনার সবটা কটা থেকে কটা পর্যন্ত খোলা এবং বন্ধ থাকে? এটা আসলে দেখা যায় সব পরিচিত কাস্টমার, তো ওরা ওদের সময় মতো বলে আসে যে আমি অমুক টাইমে আসবো, কারণ আমার তো আরো বিজনেস আছে, বিজি থাকি। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা তো শুনলেন এবং দেখলেনও, আপা যে শাড়িটি পরেছে এটা কিন্তু ওনার নিজের তৈরি করা। তো এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি পেতে আপনারা অবশ্যই হাসিনা আপাকে নক দিবেন, ওনার পেজে ইনবক্স করতে পারেন এবং পেজে ওনার মোবাইল নাম্বার আছে, সেখানে কিন্তু কলও দিতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, একদম যথাসময়ে আপনার কিন্তু হোমে ডেলিভারিটা পৌঁছে যাবে। এবং রেডি টু কুক খাবার খেতে যদি চান, একদম ফ্রেশ ফ্রেশ, এখন তো আমরা সবাই খুব কর্মব্যস্ত, এত সময় নেই রেডি করার, তাই না? তো রেডি টু কুক খাবারটা আসলে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর হাসিনা আপার পেজে আমি প্রায়ই দেখি অনেক অনেক অর্ডার আসে এবং গুড গুড রিভিউজ। তো আপনারা চাইলেই কিন্তু হাসিনা আপার কাছ থেকে এই সেবাগুলো নিতে পারেন। আচ্ছা আপু, আপনার জন্ম, বেড়ে ওঠা আর কিভাবে আসলেন এই শিল্পে? আমার জন্ম বরিশালে। ওখান থেকে আমি ক্লাস 9 পর্যন্ত ওখানে পড়াশোনা করছি। দেন আমি সিলেট থেকে এসেছি, আবার ইন্টারমিডিয়েট। সিলেটে ছিলেন? হ্যাঁ। ওয়াও। আমার বড় ভাইয়া ওইখানে থাকতো, এখনো আছে। তো ইন্টারমিডিয়েট, গ্রাজুয়েশন এগুলো আবার আমার বরিশালে করা। মাস্টার্স ঢাকায়। মাস্টার্স ঢাকায় কমপ্লিট করছি, ওটা আমার চাকরি করা অবস্থায়। আমি 2006 সাল থেকে মানে জবে আছি। আচ্ছা। এটা 2019 সাল পর্যন্ত আমি জব করছি। বাহ, চমৎকার। তো সিলেটি ভাষা তো নিশ্চয়ই জানেন? অত বেশি না, আসলে পড়ালেখার সুবাদে আপনার থাকা হয়েছিল। তো এই শিল্পে কিভাবে আসলেন? আসলে আমি লাস্ট 2019 সালে, তখন তো আমার কাপড়ের বিজনেসটা শুরু করছি। 20 সালের দিকে, 19 সালে আমি বিজনেস শুরু করছি, 20 সালে আমি থার্ড বেবি কনসিভ করি। তো দেখা যায় থার্ড বেবি, আর আমার তো আগের দুইটাই সিজার, একটু বেশি অসুস্থ থাকতাম। তো প্রথম দিকে অফিসে ওভাবে কেউ জানতো না, কেউই জানতো না। তো অফিসে দেখে যে একটা না অসুস্থ, তো এরা নোটিশ দিল কাজ বুঝাই দেওয়ার জন্য, মানে আমার রিজনটা জানতে চাইলো না। তো আচ্ছা আচ্ছা, ওই সময় আমার নিজেরও মানে আমার হাজবেন্ডও বললো যে দরকার নেই, তুমি ছেড়ে দাও এবং রিজন বলারই দরকার নেই। কারণ হচ্ছে যারা যখন রিজন জানতেই চায় না, একটা অসুস্থ মানুষকে রিজন জানতে না চেয়ে যদি তারা ভাবছে অন্য কিছু বা অসুস্থ, কাজ করতে পারতেছো না, তুমি জব ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা। আমি জব ছেড়ে দিয়ে আমি ওই অসুস্থ অবস্থায় মানে প্রেগন্যান্সি কালীন আমি ফুল বিজনেসটা আমি চালাইছি। সেটা এই কারণে আপনি চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়েছেন? হ্যাঁ, এই কারণটাই বুঝতে পেরেছি। আমি চাকরি থাকা অবস্থায় বিজনেসে আসছি। আচ্ছা, মানে মনটা পড়েছিল উদ্যোক্তা জীবনে, কিন্তু বুঝে উঠতে পারছিলেন না যে আসলে
মানে কোন পথে যাবেন, কিন্তু দেখেন পরিবেশ পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে এখন তো আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। না, কোনো এরপর আমি মানসিক চাপ তো নেই, কারণ না। আপনি নিজের রাজ্যে নিজেই রাজা। রাজা। আপনি মানুষের কর্মসংস্থান করছেন, জি। নিজেরও কর্মসংস্থান হচ্ছে এবং আপনি ব্যস্তও থাকছেন, আর ঘরে বসেই কিন্তু সব কাজ করতে পারছেন। জি জি। তো ব্যবসায় আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে আমরা জানি, আর বিশেষ করে মানে উদ্যোক্তা মানে তো চ্যালেঞ্জ, আর সেখানে যদি নারী শব্দটি যোগ হয়ে যায় তাহলে কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। দর্শক, উদ্যোক্তা জীবনটা আসলে অনেক কষ্টের, আমরা বুঝি না, কিন্তু খুব আনন্দেরও। যে যে পেশাটাকে ভালোবাসে সেই পেশাটাকে নিয়েই কিন্তু সে তার সামনের যাত্রা শুরু করতে পারে। যেমন হাসিনা আপা কিন্তু একজন হচ্ছে চাকরিজীবী মহিলা ছিলেন, কিন্তু তিনি কি করলেন, তিনি উদ্যোক্তা জীবনটা বেছে নিয়েছেন এবং এখন উনি অনেক মানে কি বলবো, মনের দিক থেকে মনের রাজা। আচ্ছা, আপুর কাছে শুনি, আপুর কি কি প্রতিবন্ধকতা ছিল, আপনার এই ব্যবসায় কি কি প্রতিবন্ধকতা ছিল, একদিনে তার সফল হননি আপনি? না না, একদিনে সফল তো নাই। মেইন হচ্ছে আমাদের এখন যে মানে ডেলিভারি প্রবলেমটা। ডেলিভারি আমাদের এখনো এই যে উদ্যোক্তা লাইনে আমরা যারা আছি, একমাত্র কাপড়ের যা ডেলিভারিটা, এটা একটু মানে দেখা যায় এসি পরিবহন, সুন্দরবন সহ বিভিন্ন ইসের কারণে আমাদের কাপড়টা একটু ডেলিভারি সহজ হয়েছে, কিন্তু অন্যান্য আইটেম নিয়ে আমরা যারা কাজ বিশেষ করি, করে কেকের আইটেমগুলো, কেক, খাবার, রেডি টু কুক, মানে প্রচুর প্রতিবন্ধকতা। হ্যাঁ, রেডি টু কুক তো অবশ্যই হবে, ওটা কাঁচা খাবার, সেভাবেই করতে হবে। আমার রেডি আছে, রেডি টু, আমার তো রান্না খাবারও আছে। তো আপনার ধরেন একটা অফিসের আমি যদি খাবার নাই, ওদের লাঞ্চ টাইম হচ্ছে 1টায়, আমার তো ঠিক 1টায় পৌঁছতে হবে। এটা সবাই জানে, 1টা থেকে 1:30টার পরে ওরা লাঞ্চের আর টাইম পায় না। ব্যাংক হোক বা অন্যান্য ডেলিভারি ম্যানের তো একটা বড় রোল আছে, গুরুত্বপূর্ণ। এটা আমার ওই টাইমের মধ্যে দিতেই হবে, মানে এটা আমার যেমন চাপ থাকে, আর ডেলিভারি ম্যান যদি এটা মিস করে তাহলে দেখা যায়। আপনার কি একাধিক ডেলিভারি ম্যান আছে না একজন? আমি 2জনকে দিয়ে কাজ করাই, আর একটা এজেন্সির মাধ্যমে, এজেন্সিটা হাতে রাখছি জাস্ট। হ্যাঁ, আসলে রাখতে হয় আর কি, এটাই সবাই ভুক্তভোগী এই ডেলিভারি ম্যান নিয়ে। আর এত জ্যাম থাকে, আসলে ওদেরও করার কিছু থাকে না। আপনি যে তাকে ব্লেম করবেন সেটারও তো, এত কাজ রেখে আপনি রেডি টু কুক খাবারে কেন আসলেন? রেডি টু কুক তো আসলে কি, আমি তো জব করতাম তখন, আমি নিজেই রেডি টু কুকের একজনের কাছ থেকে নিতাম। দেখা যায় আমি হাঁস খুব পছন্দ করি, আমার বাসায় করে, তো উনি যে হাঁসটা দিত আমার বাসায় এনেও বাঁচতে হতো, কাটা লাগতো, করতো। তখন আমি জবটা ছেড়ে দিলাম, তখন ভাবলাম যে দেখেন, যারা জব করেন শুধু তাদের জন্য না, তারপরে যাদের ছোট বাচ্চা আছে, অসুস্থ, তাদের কিন্তু রেডি টু কুকটা প্রচুর লাগে। আমার অনেক অসুস্থ রোগীর বাসায় আমার নিয়মিত খাবার যায় বা রেডি টু কুক যায়। তো এদের যদি আমি হাফ ডান কাজটা দেই, তাহলে কাজটা আবার করতে হবে। তো আমার সিস্টেমটা কি, আমি যেভাবে খাবো, আমার বাসায় যেভাবে খাবে, আমি ঠিক ওইভাবে রেডি করে দেই। এর জন্য মানে আমার দেখা যায় যে আমি 4 বছরের বিজনেস লাইনে আমার এমন কাস্টমার আছে, একাধিক কাস্টমার 4 বছর ধরে আছে, কারণ আমার সেবার মানে আমার চেষ্টার জন্য, কোয়ালিটির জন্যই আছে। হ্যাঁ, এটাই আমাদের আসলে কাস্টমারদের ধরে রাখতে আমাদের ব্যবহার দিয়ে, কাজ দিয়ে, সেবা দিয়ে। এটাই তো একটা গুড রিভিউ কিন্তু একটা পেজের অনেক মান বাড়িয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, যদি কখনো কোনো ব্যাড রিভিউ আসেও, ধরুন আসে না, তারপরেও সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আমি এটার দায় সম্পূর্ণ আমার। যেমন রিসেন্টলি একটা যে কাজ হয়েছে আমার সাথে, আমি তো ইলিশ মাছ নিয়ে কাজ করি, একদম রিসেন্টলি। আপুটা হয়তো এটা দেখবে, কারণ উনি আমাদের গ্রুপের। ইলিশ মাছ গেছে, তা আমার কাছ থেকে উনি নিয়েছে 12টায়, এজেন্সির মাধ্যমে দিয়েছি, ডেলিভারি ম্যান ছিল না। তো উনি 12টায় রিসিভ করে 6টায় মাছ ওনাকে ডেলিভারি দিছে। তাই ইলিশ মাছ তো খুব নাজুক, এটা তো আসলে খুব নাজুক, এটা আমি কেটে দেই না, আস্ত হয়েছিল। তো আপা ভাবছে করছে বলে, আপা খাওয়ার পরে কোনো স্বাদ লাগে না। আমি বুঝতে পারছি যে এখন উনি আমাকে বোঝাচ্ছে যে না আপা, আপনার কিছু করা লাগবে না। আমি বলছি না, আমি জানি আমার মাছ ঠিক আছে। এরপরে আমি ওনাকে আর একটা মাছ আমার ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠিয়ে দিছি, এবং আমি বলছি এটা খেয়ে আপনি জানান। তো উনি বললো যে মাছ ঠিক ছিল, মানে এরপরে উনি মাছের অনেক প্রশংসা করছে, বলছে যে আপনার তো লস হলো। মোটেই না, আপনি যে আমার পণ্যের যে খারাপ রিভিউ থেকে আমি যে এই একই মাছ কিন্তু আমি দিচ্ছি,
এটা এখানে তো Right. আমার কোনো দোষ ছিল না, দোষটা তো ডেলিভারি ম্যানের। উনি এজেন্সির মাধ্যমে দিছি, উনি ডিলিট করছে মাছটা, সেনসিটিভ মাছ। এই এখানে আপনি খুব বুদ্ধিমতির পরিচয় দিয়েছেন এবং আপনার গ্রাহককে কিভাবে ধরে রাখা যায় হ্যাঁ সেটাও কিন্তু করেছেন। সেটাই, আমার পণ্য যে খারাপ ওই মেসেজটা তার কাছে না যাক, যে প্রোডাক্টটা ভালো সেই মেসেজটা তার কাছে থাক, সে পরবর্তীতে ইচ্ছে হলে অবশ্যই নেবে। দর্শক, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার জানলাম আপার কাছ থেকে, যে যদি কখনো আমাদের পেজে কোনো ব্যাড রিভিউ চলেই আসে, হয়তো সেটাতে আমাদের হাত নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব? তাকে লিভ দিব, তাকে ব্লক করব, আনফলো করব, আনসিন করব? না, এগুলো করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদেরকে তার কাছে শুনতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় ছিল, এবং প্রবলেমটা শোনার পরে সেটা অবশ্যই আমরা সলভ করব। এবং এবার কিন্তু তার ডেলিভারিটা যাবে মানে ফ্রিতে, মানে আমার পক্ষ থেকে উপহার স্বরূপ যাবে, টাকা নেওয়া যাবে না। তারপর কি হবে? সে সেটা আবারও নিয়ে বা খেয়ে সে অবশ্যই গুড রিভিউ দিতে বাধ্য। পরে দেখবেন সে আপনার ফ্যানই হয়ে গেল, এবং সে এই কথাটা কিন্তু তার বন্ধু মহলেও বলবে, এবং তারপর কি হবে? আপনার আরো 10টা গ্রাহক বেড়ে যাবে। সো কাউকে ব্লক দেয়া যাবে না, বিশেষ করে যারা গ্রাহক আছেন তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহারটা রাখতে হবে। আসলে আপু এটা মনে হয় যে সাময়িক আমার লস হচ্ছে, কিন্তু আমি আমার পণ্য সম্পর্কে জানি যে এটা আমার চাঁদপুরের ইলিশ, এটা মানে যারাই নিছে উনি ছাড়াও এই ইলিশটা আমি কয়েকজনকে দিচ্ছি, আমি জানি ইলিশ ভালো, ওটা আমিও খেয়েছি, তাহলে এটা এটা খারাপ হতেই পারে না। এই আমার যে সুনাম, এটাও কিন্তু একটা মূলধন ব্যবসার। সেটাই, আমি ওইটা ধরে রাখার জন্য এই যে সাময়িক লসটা, এটা আসলে কোনো লস না। না, এটা বরঞ্চ ওই যে আপনার ফিউচারে কাজে লাগবে। হ্যাঁ, এটা আমার ফিউচারে কাজে লাগবে। আর খারাপ পেলে উনি তো 5 জনকে বলবো না আর মাছ খারাপ। আচ্ছা, আপনার পরিবার থেকে কি কখনো কোনো বাধা এসেছিল? আপনার হাজবেন্ড কি সাপোর্টিভ? আমার হাজবেন্ড একদম শুরু থেকে খুবই সাপোর্টিভ, খুবই। এখন পর্যন্ত মানে প্রথম দিকে সে এতটা ব্যস্ত ছিল না, তখন আমাকে যথেষ্ট হেল্প করতো। এখন আমি কোথাও আটকায় গেলে হেল্প করে, কারণ সে খুব ব্যস্ত। আমার হাজবেন্ড থেকে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরিবার থেকে যথেষ্ট বাধা আসে। যেমন আমার মা এখনো মানতে পারে না যে আমি রেডি টু কুক বিজনেসটা করি। মানে নিতে পারছেন? হ্যাঁ, নিতে পারছে না। এটা এখনো সে মানতে পারে না। তার কাছে বা আমার ফ্যামিলির অনেকের কাছেই আমার, মানে আপনি আসলে একটা চাকরি করতেন, একটা পজিশনে ছিলেন, আমি কিন্তু একটা ভালো পজিশনে ছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওখান থেকে যে এই যে রেডি টু কুকটা, মানে তারা কাপড়ের বিজনেসটা অ্যালাউ করে, রান্না খাবারও করে, কিন্তু রেডি টু কুকটা তারা কোনো মতেই মানতে পারে না। সবাই না, সব ভাই বোন না, বেশি অনেকেই, আর আত্মীয় স্বজনও সবাই এটা ভালোভাবে নেয় না। সমস্যা নেই, আপনি এগিয়ে যান। আপনার এই গুড রিভিউ, আপনার কাজ দেখে কোনো না কোনো এক সময় ওনারা আবারও আপনার কাছেই ফিরে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবকিছু নিয়ে ব্যালেন্স কিভাবে করেন? সংসার, বাচ্চা, মানে এই টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে ঠিক রাখেন? আমার বিজনেস ছাড়া আমার বড় মেয়ে ভার্সিটিতে ভর্তি হবে, মেজোটা ক্লাস 7-এ পড়ে, আর ছোটটার বয়স 4 বছর প্লাস। তো দেখা যায় যে আমার কাজ একদিকে, আমার বাচ্চার প্রায়োরিটি সবার আগে, আচ্ছা। হাজবেন্ড, কারণ এগুলো ঠিক না রেখে আমি কাজ করতে পারবো না। না, তো এটার আমি টাইমিংটা করে রাখি যে কোনখানে আমার কোন টাইমটা দিতে হবে। আবার এমন হয় যে আমার পরিবারের সবাই মিলে আমরা একটা কাজ উঠাই যখন বড় অর্ডার থাকে, আমাকে মানে সহযোগিতা করে। আমার পিচ্চিটা হয়তো পারে না, আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাই হেল্প করে। বাহ, এভাবে সাপোর্টিভ হলে কিন্তু অনেক বড় বড় অর্ডার গুলো সহজেই করা যায়। দর্শক, আসলে প্রতিটা ফ্যামিলিতে যারা নারীরা আছেন, যারা কাজ করছেন, বিজনেস করেন বা চাকরি ক্ষেত্রেই হোক, ফ্যামিলি সাপোর্টটা অনেক বড় একটা ব্যাপার। বিশেষ করে হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায় এবং আপনার এই কাজগুলো অনেক সহজ হয়। এবং আমরা দেখলাম যে শেলি আপার কিন্তু ফ্যামিলিও তাকে হেল্প করছে, মানে বড় বড় অর্ডার যখন আসে তার হাজব্যান্ড তো অবশ্যই করে, সাথে কিন্তু বাচ্চারাও সাহায্য করে। তো এই যে পরিবারের একটা বন্ধন, পারিবারিক বন্ধন, এবং এই বাচ্চাগুলো তার মার কাজগুলো দেখছে, শিখছে, তাদেরও কিন্তু একটা লিসন হচ্ছে। তারাও যখন তার এজে যাবে তারাও কিন্তু তাদের বেবিদের এভাবেই মানে কাজটা শেখাবে যে এভাবে পরিবারের সাথে যুক্ত হয়ে থাকতে হয় ভালোবাসার বন্ধনে। তো এখান থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। মানুষের তো অনেক কমেন্টস আসে না আপনার পেজে? হ্যাঁ, তো সেখানে তো অবশ্যই পেজে না পার সামনাসামনি আসে, সামনাসামনি, পেজে, পেছনে পেছনে সব জায়গায় আসছে, আইডিতে। তো এই যে নেগেটিভ যেগুলো আসে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করেন আপনি? আসলে নেগেটিভ গুলো, বাইরের গুলো ওভাবে আমার গায়ে লাগে না।
আর দেখা যায় নেগেটিভ শুরুটা হয়েছিল আমার বাসা থেকে বলতে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড তারও ধারণা যে এটা খুব ছোট টাইপের বিজনেস, এই কাজ কেন করবে। আচ্ছা ওর ধারণা ছিল আমি খুব কম শিক্ষিত। আচ্ছা আচ্ছা, এই জন্য এটাতে এসেছেন। ও আমাকে শিখাতে চেষ্টা করতো এইভাবে, মানে আমি যেমন মাছ ধুই, এত ধোয়া লাগবে কেন, কোনো বাসায় এত ধোয় না, আপনার এত মাছ তো ধুতেই হবে, গন্ধটা থেকে যায় না। গন্ধ মানে আমি তো আমার খাওয়ার মতো করে আপনাকে দিব, আমার নিয়ম হয়েছে এটা। তো এরকম হতো আর এমন হতো যে যারা আমার মানে আমি তাদের এখানে বলতে চাই না যে এটা তো কাজের বুয়ার কাজ, এই কমেন্টসটা আমি বাহিরে কোনো কাজই ছোট না। হ্যাঁ, কোনো আমাদের দেশে এভাবে ছোট করে দেখা হয়। হ্যাঁ, বিশেষ করে নারীরা যখন কোনো বড় কাজও করে সেটাকেও ছোট করে দেখা হয়। এটা আমাদের দেশেই নিয়ম। এটাই আমার শ্বশুর বাড়ি প্লাস আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, এদের কোনো সমস্যা নাই। আমার শ্বশুর বাড়ির যারা আছে, হ্যাঁ, এদের বাহিরের যারা প্লাস আমার ফ্যামিলির কিছু মেম্বার, এদের এই কিছু নেগেটিভ কমেন্ট আমার সহ্য করতে করতে মানে এখন 4 বছর হয়ে গেছে, তো এখন আর গায়ে লাগে না। এমন হয়েছে একটা প্রোগ্রামে আমি বসছি, একটা অনুষ্ঠানে সবাইকে পরিচয় করা দিচ্ছে, আমার পরিচয় কি গৃহিণী, অথচ আমি 3টা বিজনেস নিয়ে আছি। যে একজন চাকরিজীবী তার চেয়ে আমার মাসিক ইনকাম বেশি, কিন্তু আমার পরিচয় নাই। এটা ইচ্ছা করে করা হয়। হ্যাঁ, এই জিনিসগুলো যখন গায়ে লাগে যে আমার তো একটা পরিচয় আছে, এই পরিচয়টা আমি নিজে তৈরি করছি। অবশ্যই এটার জন্য আপনি শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, সবই তো দিয়েছেন। যে চাকরি করে তারও ওইটাও তার অবস্থা। হ্যাঁ, অবশ্যই। এখন আমার কথা হয়েছে যে আমি যে কাজটা করি এটা তারা পরিচয় দিতে পারতেছে না, এই নেগেটিভ জিনিসগুলো আমার আসলে খুব গায়ে লাগছে, কষ্ট লাগে। হ্যাঁ, তবে ওগুলো আমি কাটিয়ে উঠছি সব। আচ্ছা, এটা কিভাবে মানে সাহস দেয় পরিবার? হ্যাঁ, এখন আমার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এবছর কিন্তু আমের বিজনেস করছি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আমি লাভের চিন্তা করি নাই, আমি চিন্তা করছি আমার একটা পরিচিতি আসুক। আমার তো আগের 2টা বিজনেস আছেই, তো আমার একটা পরিচিতি আসুক, আমার একটা ব্যাপক পরিচিতি আসছে। ইনশাআল্লাহ আমি আগামী বছর থেকে শুরু করলে আরো এটার আমি পাবো। আমি মেয়ে মানুষ হয়ে যে আমি সাহস করে কাজটা করছি, এগিয়ে শেষ পর্যন্ত আসতে পারছি, আমার কাছে এটাই অনেক। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনার মানে মনে হয়েছে যে বিজনেসের অবস্থা ভালো না, এখন বিজনেসটা ছেড়ে দিই? এই প্রসঙ্গে বলতে গেলে আপা 22 সালে 22-23 আমার বিজনেসে একটা বিশাল রকমের ধস গেছে। বিশাল, এটা আমি আসলে কত অ্যামাউন্টটা বুঝাইয়া বলতে পারবো না। আমি বেশ কিছু ঋণে জড়ায় যাই, বেশ কিছু, ফ্যামিলি হোক, হাত লোন হোক। তখন একবার চিন্তা করছি ছেড়ে দিব, কিন্তু ছেড়ে দিলে এই লোনটা আমি কিভাবে, তখন তো আমার কারো না কারোর মাধ্যমে এই লোনটা কাটাইতে হবে, কিন্তু আমি তখন ফাইট করছি। তখন আমার খাবারের বিজনেস প্লাস রেডি টু কুক 2টা চলে আসছে, এইটা প্লাস কাপড়ের বিজনেস, 3টা মিলাইয়া আমি আলহামদুলিল্লাহ আমি এখন বলতে পারবো 2025 সালে আমি ওই লসটা কাটাই উঠছি। এবং আমার ফাইট করতে হচ্ছে 24 আওয়ার্স, কিন্তু এখন আমি দাঁড়িয়ে গেছি ইনশাল্লাহ। এখন আপনি একদম স্বাবলম্বী। দর্শক, আসলে বাধা কিন্তু আসবে এবং এরকম পরিস্থিতিও আসবে যে বিজনেসটা হচ্ছে না, হয়তো বা আপনি লোনেও জড়িয়ে যেতে পারেন, কিন্তু হাল ছাড়া যাবে না। দেখেন শেলি আপা কিন্তু হাল ছাড়েনি। হাল ছেড়ো না বন্ধু, লেগে থাকো। আপনার লক্ষ্যটা স্থির রেখে একটু সময় নিন। বিজনেসে লাভ লস আছে, এটা মেনে নিয়েই কিন্তু আপনাকে ব্যবসায় নামতে হবে। সো ওনার মতো ধৈর্য রাখবেন, তাহলে দেখেন আজকে কিন্তু উনি পুরাটাই স্বাবলম্বী এবং ঋণগুলোও কিন্তু উনি পরিশোধ করতে পেরেছেন। সো আমাদেরকেও এই মন মানসিকতা নিয়েই আমাদের এই উদ্যোক্তা জীবনে আসতে হবে। আচ্ছা আপা, উদ্যোক্তা জীবন খুবই সুন্দর, খুবই কষ্টের, কিন্তু এর মধ্যেও আনন্দ আছে যে নিজে কিছু তৈরি করছি, কিছু হেল্প করছি, সেবামূলক একটা কাজ। আচ্ছা আপা, উদ্যোক্তা জীবন তো অনেক সুন্দর, যেমন মানে ব্যস্ত থাকতে হয়, ঠিক তেমন আনন্দও আছে। এবং একজন উদ্যোক্তা যদি মানে কাজ শুরু করার পরে সে আর আসলে কি করবে, কিভাবে আরো সফলতা তার আসবে, আর এবং নতুন যিনি আসতে চান উদ্যোক্তা জীবনে তার করণীয় কি, একটু যদি আমাদের দর্শকদের বলতেন। হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমাদের যারা মানে অনলাইন হোক অফলাইন হোক, প্রথম আপনার দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনার কাস্টমার হ্যান্ডেলিং এর ধৈর্য থাকতেই হবে। মার্কেটিং এর জন্য হোক, যে
আপনার নেগেটিভ কমেন্টস কাস্টমার করবে, আপনি যদি বলেন 500 টাকা, সে 5 টাকা বলুক, 100 টাকা বলুক, সে আপনার বলতেই পারে। হ্যাঁ সে বলতেই পারে, আপনি রাগ করতে পারবেন না তাকে। ওই যে বললাম হাসি ব্লক মুখে। করতে পারবেন না, ব্যান করতে পারবেন না, তাকে বুঝায় Unfollow বলতে করতে হবে। পারবেন না, তাকে আমার বুঝিয়ে এমন বলতে অনেক হবে। কাস্টমার আছে যারা 100 টাকা থেকে আমার 500 টাকায় কিনছে, শুধুমাত্র আমার ব্যবহারে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমি চাই নাই যে তার ওই সময় কিনতে হবে। এটা হচ্ছে ধৈর্য প্লাস ভালো ব্যবহার। অবশ্যই ভালো behavior টা ব্যবহার, ভালো রাখতে হ্যাঁ, হবে। কাস্টমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় হইছে আপনার পণ্যের মান ভালো হতে হবে। আপনি গুণগত মান ভালো হ্যাঁ, হতে হবে। গুণগত মান ভালো হইলে আপনি যদি আপনি নিজেই যদি কারো কাছ থেকে একটা প্রোডাক্ট কিনেন বা একটা শাড়ি কিনলেন, ভালো লাগছে, আরাম লাগছে বা কাপড়টার মান ভালো, আপনি নেক্সট আরেকটা এমনিই কিনবেন। এটা এটা স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক। কাস্টমার রিপিট আমরা এভাবেই যখন হয়। মার্কেটেও কিনতে যাই, বড় বড় শপিং মলে, আমরা কিন্তু দেখি এটা আরামদায়ক কিনা, হ্যাঁ। সুতাটা ঠিক আছে কিনা, হ্যাঁ এগুলো দেখেই তো কিনি। আর কথা কাজের মিল। আমাদের অনলাইনে দেখা যায় আপনি ছবি দিলেন একরকম, একরকম, আসলো আরেক রকম, আসলো আরেক কেনার রকম, পরে বের হলো আরেক হ্যাঁ, রকম, বের হলো আরেক ঝামেলা। রকম। এই ভয়ে কিন্তু অনেকেই অনলাইন থেকে অনলাইন, হ্যাঁ, অর্ডার করে আমরা না। গালি খাই এর জন্য। মানে এক দুই জনের জন্য পুরা পুরা গালি খাই। negative। দেখা যায় আপনি মসলিন বলে সেমি মসলিন দিয়ে দিলেন, কাস্টমার যাদের জ্ঞান আছে তারা ধরলেই বুঝতে পারবে এটা সেমি মসলিন, কিন্তু দাম আকাশ পাতাল। এই সব মানে কথা কাজের মিল থাকতে হবে 1 নাম্বার, তারপরে ধৈর্য থাকতে হবে, সততা থাকতে হবে, আর ব্যবহার তো অবশ্যই ভালো থাকতে হবে। কারণ এই লাইনে আপনি কাজ করতে গেলে প্রায় মনে হবে ছেড়ে দেই, আর পারছি না। ধৈর্য ধৈর্য ধৈর্য। ধৈর্য। দর্শক, একজন উদ্যোক্তা যদি আরো ভালো কাজ করতে চান এবং যারা নতুন উদ্যোক্তা জীবনে আসতে চান, তো আপু যেটা বললেন, ধৈর্য ধৈর্য এবং ধৈর্য, এবং তারপরে কি করতে হবে, আপনার বিহেভটা ভালো রাখতে হবে, ইগোটা আপনি বাসায় রেখে এসেই আপনার এই কাজে নামতে হবে। কারণ আমরা কিন্তু কি করি, আমরা মানুষের সাথে পরিচিতি বাড়ায়, প্রসার বাড়ায়, আমাদের বিজনেসটা সম্বন্ধে তারা জানে, মানে প্রতিনিয়তই কিন্তু আমাদের কাস্টমারের সাথে কানেক্ট থাকতে হয়। তো সেখানে যদি কারো ইগো প্রবলেম থাকে, তাহলে কিন্তু মুশকিল, সেই বিজনেসটা সেভাবে আর রান করতে পারবে না। সো আপা যেটা বললেন, ধৈর্য রাখতে হবে, ব্যবহার ভালো রাখতে হবে, এবং গুণগত মান পণ্যের ভালো থাকতে হবে, নিজেকেও দক্ষ হতে হবে। এবং আজকাল কিন্তু নিজের দক্ষতার জন্য অনেকগুলো কোর্স চালু হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনেকগুলো কোর্স হচ্ছে। যেমন NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকেও কিন্তু অনেক কোর্স চালু হচ্ছে। আপনারা চাইলেই কিন্তু এই কোর্সগুলো করতে পারেন সম্পূর্ণ ফ্রি, এবং এখানে আরো মানে তারা আরো অর্থ দিচ্ছে। সো কেন আমরা এই সুন্দর সুন্দর আয়োজন, সুন্দর সুন্দর ওয়ার্কশপ কেন আমরা অ্যাটেন্ড করব না, এবং সার্টিফিকেটও আমরা সরকারি পেয়ে যাব। আবার SME ফাউন্ডেশনও কিন্তু অনেক অনেক কাজ করছে নারীদেরকে নিয়ে। আপনি সব ধরনের কোর্সই সেখানে পাবেন। আপনি কাপড়ের বলেন, ক্লথিং বলেন, খাবারের বলেন, আইটির বলেন, প্রত্যেকটা কোর্স আছে। আপনারা শুধু পেজগুলোতে একটু ফলো দিয়ে রাখবেন এবং মাঝে মাঝে একটু চেক করবেন, যাবেন, দেখবেন, তাহলে কিন্তু অনেকগুলো ফ্রি কোর্স পেয়ে যাবেন, আর উল্টো টাকাও পেয়ে যাচ্ছেন। তো আমাদের উচিত সবাইকেই, যারা আমরা উদ্যোক্তা হতে চাই বা হয়ে আছি আরো ভালো করার জন্য, অবশ্যই এই পেজগুলোকে আমরা ফলো করবো এবং সেভাবে কাজ করব। আচ্ছা আপা, অনেক তো গল্প শুনলাম, এবার একটু জানতে চাই যে এই যে রেডি টু কুক খাবারটা আপনি করেন, তো এইখানে এই যে মাছ ধোয়ার যে একটা বিষয় আছে, একটু যদি আমাদের দর্শকদের বিশেষ কিছু টিপস দিয়ে দিতেন মাছ ধোয়ার বিষয়ে। মাছ ধোয়ার বিষয়ে টিপসটা হচ্ছে, আমরা যারা বরিশালের, যেমন আমি কিন্তু সিলেটেও থেকে আসছি, তো ওরা দেখতাম যে তিনবার হয়তো মাছ ধুইতো শেষ। আমি চিন্তা করতাম এই মাছ কিভাবে খাবে, কারণ আমি তো জন্ম থেকে দেখে আসছি মাছ ধুতে ধুতে সাদা হয়ে যায়। মাছ ওই যে যত ধুবে তত হলো মিঠা, আর গোশ হচ্ছে যত ধুবে রিঠা, মুরব্বিরা একটা বলে, প্রবাদই আছে। আর আমাদের বরিশালের মাছটা একটু বেশিই ধোয়, আমি যা দেখছি অন্য এলাকার চেয়ে। তো এরপরে যখন আমি বিজনেসে আসলাম, বা আমার তো বাসায় আমার বিয়ের পর থেকে তো আমার নিজেরই এগুলো করে খাওয়া লাগে, তো মাছটা নিয়ে আমি ওই যে সন্তুষ্ট হতাম না রেডি টু কুকের, ওটা আমার ধোয়া লাগতোই, মনে হতো যে রক্ত পানি ছাড়াইয়া দিয়ে দিয়েছে এইভাবে। তো আর টিপস যেটা দেখা যায়, শিং মাছের আমাদের বরিশালে একটা বলে রগের মতো দুই সাইডে থাকে, হ্যাঁ ওটা বের করতে হবে। আপনার চিংড়ি মাছও তো বের করতে হবে। হ্যাঁ, এই চিংড়ি মাছেরটা আপনি হয়তো খেতে পারেন, কিন্তু শিং মাছেরটা আপনার ফেলে দিতেই হবে। না, এটা তো দেয়াই লাগবে। আমার জানা মতে কোনো পেজে এটা করে না, এটা আমি নিজ হাতে করি। আমার কোনো
হেল্পিং হ্যান্ড এটা পারে না। আচ্ছা আচ্ছা। এটা পারে না, এটা আমি নিজেই করি। তারপরে শিং মাছ ঘষা নিয়েও থাকে যে আপনার মাছ এত কেন পরিষ্কার। আসলে এটা কিভাবে বলবো যে এটা আমি করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, এটা হাতে এসে হ্যাঁ, গিয়েছে। প্রথম আমার হেল্পিং হ্যান্ড কাজটা শুরু করে, ও করে, ওর অর্ধেক করার পর আমি করি। ওই ফিনিশিংটা ফিনিশিংটা ভালো আসে। হ্যাঁ। নিজেকে লেগে থাকতে হবে। হ্যাঁ, নিজেকে লেগে থাকতে হয়। প্রথম দিকে হয়তো আমি একা একা অনেক কিছু পারছি, কিন্তু এখন তো আমার আপনার ব্যবসাটা প্রসার হয়েছে। প্রসার হয়েছে। এখন দেখা যায় ওরা 2-3 জনে করে, ফিনিশিং আমি দেই। মাছ ধোয়ার ব্যাপারেও ওরা ওই প্রথম 2-3 ধোয়া দেওয়ার পরে শেষের 2-3 ধোয়া দিয়ে একদম একদম ক্লিন করা পর্যন্ত আমি ধুই। বাহ। এভাবে আবার ছোট মাছের যে অর্ডার গুলো থাকে, ছোট মাছ বুয়ারা ঠিক মতো কাটে না, তো ওইটা আমার ওদের সাথে বসে বসে আমি ওদের দেখাই দিতে হবে। আসলে সব কাজে নিজেকে থাকতে হয়। হ্যাঁ, সব কাজেই থাকতে হয়, যেখানে আমি না থাকবো ওইটাই সমস্যা হয়। তো ওভাবে ওই মানে ওরাও করে আমিও করি, হাতে হাতে করি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমার যে রান্নার ব্যাপারটা, দেখা যায় রান্না নিয়ে আমি ওভাবে কাউকে কিছুই করি না, কিন্তু আমার রেগুলার কাস্টমাররা তো আছেই, এরাই রেকমেন্ড করে। কারণ আমার রান্নার নিয়ে আমি খুব একটা করি না, ওই রান্না করছি পোস্ট দিলাম, এইভাবেই থাকে আমার। পরে ওরা রিভিউ দেয়, ওরা রেকমেন্ড করে যে ওনার রান্না ভালো। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক বড় পাওয়া। কাস্টমার এই যে এত সুন্দরভাবে আপনি হ্যান্ডেল করছেন, তারা ওই রকম পণ্যও পাচ্ছে প্লাস ব্যবহারও পাচ্ছে, দুইটাই পাচ্ছে, যার চেষ্টা করি আপনার ওই রিপিট কাস্টমাররাই বারবার আসছে। যেমন রান্না খাবারে আমি কিডনি রোগী, ক্যান্সার, এরকম বিভিন্ন রোগীর খাবার করি, ডায়রিয়া রোগী হসপিটালে ভর্তি। আমার একজন ছিল ক্যান্সারের রোগী, নিয়মিত খাবার নিত, উনি রিসেন্ট মারা গেছে। উনি অনেক বেশি অসুস্থ ছিলেন, তো উনি আমাকে ফোনে যেভাবে বলে দিত ওইভাবে উনি করতাম, কারণ ওনার পক্ষে সম্ভব ছিল না, উনি হুইল চেয়ারে ছিল, যে রান্নাঘর পর্যন্ত যাওয়া। আমার খাবার নিয়ে উনি খুবই প্রশংসা করতো। উনি নিজে ওই অসুস্থ অবস্থায় উনি কয়েকজনকে রেকমেন্ড করে গেছে। বাহ, চমৎকার। দর্শক শুনলেন তো কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হবে। অবশ্যই তার কাছ থেকে শুনতে হবে অর্ডার নেওয়ার আগে যে আসলে তার কি কি সমস্যা আছে, কি কি রোগ আছে। হয়তোবা তার হাই ব্লাড প্রেশার থাকতে পারে, অথবা তিনি মিষ্টি কম খেতে পারেন, অথবা মিষ্টি খুব বেশি খেতে পারেন, অথবা ঝাল কম খেতে পারেন। তো এই বিষয়গুলো এবং তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা শোনার পরেই কিন্তু অর্ডারটা সেভাবে নিতে হবে, সেভাবে কিন্তু তাকে ডেলিভারিটা দিতে হবে। এবং আপাতত খুব সুন্দরভাবে মাছের বর্ণনাও দিলেন তিনি কিভাবে ক্লিন করছেন। তবে আমিও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা কিন্তু প্রায়ই মাছ ধুই কিন্তু সন্তুষ্ট হই না, সে মাছটা সামুদ্রিক হোক অথবা মিঠা পানিরই হোক। তো কিছু কিছু টিপস আছে মাছ ধোয়ার, যেটা আমাদের নানি দাদিরা করে এসেছেন, আমার আম্মাদের কাছ থেকেও আমরা শিখি। সেটা হচ্ছে প্রথমে তো আমরা 3 বার সুন্দর করে ধুবোই লবণ দিয়ে খেচে খেচে, এবং তারপরেও যদি মনে হয় যে না আরেকটু ধুতে হবে, গন্ধটা যাচ্ছেই না, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু চাইলে লেবুর রস বা ভিনেগার এবং লবণ দিয়ে কিছুক্ষণ আমরা রেখে দিতে পারি, তারপরে আমরা ক্লিন করতে পারি। দেখবেন একদম চকচকা ধবধবে একদম সুন্দর একটা স্বচ্ছ মাছের ইয়েটা দেখতে পাবেন। এবং এছাড়াও কিন্তু চাইলে, যেটা আমার আম্মা করেন, সরিষার তেল একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, তারপরে কিছুক্ষণ পরে ওটা কেচে ধুয়ে ফেলেন, এত সুন্দর ফ্রেশ একটা মাছ লাগে তখন। এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন রান্না করলে। আমাদের এই টিপস গুলো তো আমাদের মা দাদিরাই শিখিয়ে, হ্যাঁ, সেখান থেকে তো আমাদের এই হাতে করি। মানে রান্না কেন পারবো না, রান্না তো সবাই পারে, কারণ আমরা সেইভাবেই তো ট্রেন হয়ে এসেছি নানি দাদি মার কাছ থেকে। কিন্তু ওই যে রান্নারও তো একটা বেসিক নলেজ আছে, ওইটা জানার জন্য আসলে একটু কোর্সের মাধ্যমে আসাটা ভালো। তারপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা আপাতত হচ্ছে 2025 চলতেছে, আমি কিছু কিছু জিনিস মানে আসলে মেন্টালি বা ফিজিক্যালি গুছাচ্ছি। 2026-এর শুরু বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমি একটা কিচেন ভাড়া নেব। তো কিচেনটা যে ভাড়া নেব শুধু কিচেন তা না, হয়তো রুম টুম থাকবে এরকম, নিচতলা। তো একটা সাইড থাকবে আমার কাপড়ের, আর বাকিটা আমার রেডি টু কুক প্লাস খাবার, মানে শোরুম টাইপেরও থাকবে। হ্যাঁ, মানে একটা রুম থাকবে ওইটার জন্য। এখনো আমার বাসার একটা রুমের অর্ধেক কিন্তু কাপড়ের। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি কাপড় ছাড়তেই পারবো না, এটা দিয়ে আমি শুরু, ওইটা দিয়ে আমার পরিচয়, আমি শেলি, আমার পরিচয় এটা দিয়ে না, কাপড় ছাড়বেন। হ্যাঁ, যদিও আমার এখন চলে বেশি খাবার এবং রেডি টু কুক, কিন্তু ওটা থাকবে প্লাস
কিচেন তো ভাড়া নিব, ওটার জন্য আমার যেটুকু লাগে এই। তো আপা অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং আমাদের দর্শকরা আপনারাও আপার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, মানে কথা বলতে বলতে কখন যে আমরা শেষে চলে এসেছি বুঝতেই পারিনি। তো আপা আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? জি আপু, অনেক ভালো লাগছে, অনেক কথা বললাম আপনার সাথে। মানে আপনার সাথে কথা বলেও ভালো লাগছে। আমাদের হয়তো এই তৃতীয় দেখা। আপনি আসলে একজন অমায়িক মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আর প্রশ্নগুলো এত সাবলীল ছিল যে আমি কোথাও আটকাইনি বা আমার কথা বলতে সমস্যা হয়নি। খুবই ভালো লাগছে। আপনি আমাকে ডেকেছেন অনুষ্ঠানের জন্য, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।